প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা। আরও জানিয়ে দেব, অচলাবস্থা কাটিয়ে আবার অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর। এবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান এবং শফিকুর রহমান। এদিকে রিকিউজিশন আতঙ্কে গাড়ি চালকরা, ক্ষতিপূরণের বিষয়ে কি বলছে পুলিশ। সর্বশেষ জানিয়ে দেব, নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক 4 দেশীয় ফোরাম করার আগ্রহ নিয়ে দৌড়ঝাঁপ এক নতুন বার্তা বহন করেছে। বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে একটি 4 দেশীয় আঞ্চলিক সহযোগিতা ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। এই প্রস্তাবটি পাকিস্তান এমন এক সময় দিয়েছে যখন নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন। গত বছর চীন ও পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রয়োদশীয় জোটের প্রস্তাব দিয়েছিল। তখন ঢাকার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। অন্তর্বর্তী সরকারের নির্ভরযোগ্য সূত্র কালবেলাকে জানায়, নির্বাচনের আর কয়েকদিন বাকি। এ অবস্থায় 4 দেশীয় জোট নিয়ে ইতিবাচক সাড়া দেওয়ার কথা নয়। এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। যেহেতু আলোচনা এসেছে, তাই নির্বাচন সরকার চাইলে বিষয়টি ভেবে দেখতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের একদম কাছাকাছি সময়ে এমন জোট হওয়ার সম্ভাবনা যে নেই তা পাকিস্তানও বোঝে। তারপরও তাদের পক্ষে এটা একটা স্পষ্ট রাজনৈতিক বার্তা। বার্তাটা আসলে ভারতকেই দিতে চাইছে পাকিস্তান। এখন সরকার যদি পাকিস্তানের এই প্রস্তাবে সাড়া দেয়, সেটা চলমান বাংলাদেশ ভারত টানাপোড়েন সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। সূত্র জানায়, গত 24 জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা মন্ত্রী ইসাক দার টেলিফোন করেন। ফোনে তিনি বাংলাদেশ, চীন, মিয়ানমার ও পাকিস্তানকে নিয়ে একটি আঞ্চলিক বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। ইসাক দার বলেন, পাকিস্তান নির্বাচনের আগেই এই নিয়ে একটি বৈঠক আয়োজন করতে চায়। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত বিষয়টি স্থগিত রাখতে বলেন। চীনের ত্রয়োদশীয় উদ্যোগ থেকে 4 দেশীয় প্রস্তাব। এই 4 দেশীয় ফোরামের ধারণাটি নতুন নয়। গত বছরের জুন থেকে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীন একটি ত্রিদেশীয় ফোরাম গঠনে সক্রিয় ছিল। চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত একটি বৈঠকে এমন প্রস্তাব উঠে এসেছে। পরবর্তী সময়ে ঢাকা ও কুয়ালালামপুরে একাধিক আলোচনাও হয়, কিন্তু বাংলাদেশ সম্মতি না দেওয়ায় উদ্যোগটি ভেস্তে যায়। বাংলাদেশের যুক্তি ছিল, শ্রীলঙ্কা বা নেপালের মতো দেশকে যুক্ত করা না হলে দক্ষিণ এশিয়ায় এমন একটি জোট ফলপ্রসূ হবে না। পাকিস্তানের সঙ্গে নেপাল বা শ্রীলঙ্কার একই জোটে যাওয়ার সম্ভাবনা না থাকায় তখন সে জোটের আলোচনা আর এগোয়নি। এখন মিয়ানমারকে যুক্ত করে 4 দেশীয় ফোরামের প্রস্তাব সামনে আনলো পাকিস্তান। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময় বৈরতা এড়িয়ে সবার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর ভিত্তি করে চলে। ফলে যে জোট আঞ্চলিক উত্তেজনা বাড়াবে তাতে যুক্ত হবে না বাংলাদেশ। চীন পাকিস্তানের জোটে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির দিকে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় পাকিস্তানের F-17 যুদ্ধ বিমান কেনার আলোচনাও চলছে। এটিও ভারতের জন্য উদ্বেগের কারণ। এখন এলো 4 দেশীয় ফোরাম গঠনের প্রস্তাব। বিশ্লেষকদের মতে, নতুন করে 4 দেশীয় ফোরাম গঠনের প্রস্তাবের পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা দীর্ঘদিন ধরে অকার্যকর। ভারত পাকিস্তান উত্তেজনার কারণে সার্কের শীর্ষ সম্মেলনগুলো বাতিল হয়েছে। এর ফলে আঞ্চলিক সহযোগিতার একটি শূন্যতা তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তান ছাড়া ভারতের সঙ্গে বিমস্টেকে যুক্ত রয়েছে। পাকিস্তান চায় একটি নতুন জোট করতে, সেখানে ভারত থাকবে না এবং পাকিস্তানের সহযোগী বন্ধু চীনের উপস্থিতি থাকবে। চীনের উদ্দেশ্য হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের BRI মাধ্যম দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করা। বাংলাদেশে চীনের বড় বড় অবকাঠামো প্রকল্প রয়েছে, যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারে সাবমেরিন বেস। মিয়ানমারে চীনের কিয়াওকপিউ বন্দর প্রকল্প রয়েছে, যা বঙ্গোপসাগরে চীনের কৌশলগত উপস্থিতি বাড়াবে। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র। চায়না পাকিস্তান ইকোনমিক করিডর তাদের সম্পর্কের মূল ভিত্তি। ভৌগোলিক কারণে বাংলাদেশের 3
দিক থেকে ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবছে চীন ও পাকিস্তান। এই ফোরামের মাধ্যমে চীন ও পাকিস্তান ভারতকে মূলত চাপে ফেলতে চাইছে। অচলাবস্থা কাটিয়ে আবার অপারেশনে ফিরল চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে, যেটিতে জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো শুরু হয়েছে। একই সঙ্গে বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর পুরোদমে চলছে। কন্টেইনার ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার এনে জাহাজে তোলার কাজও শুরু হয়েছে। সোমবার 9 ফেব্রুয়ারি সকাল 8টা থেকে স্বাভাবিক হয় বন্দরের কার্যক্রম। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা না দেওয়ার সহ 4 দফা দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ রোববার সকাল 8টা থেকে ধর্মঘট শুরু করে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কোনো চুক্তি হচ্ছে না। সরকারের এমন ঘোষণার পর রোববার দিবাগত রাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় সংগঠনটি। ধর্মঘট চলাকালে বন্দরের 3টি প্রধান টার্মিনাল জেনারেল কার্গো বার্থ জিসিবি, চিটাগাং কন্টেইনার টার্মিনাল সিসিটি ও তিউমোরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে এসব টার্মিনালে পুনরায় জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানামানোর কাজ শুরু হয়েছে। জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাথ অপারেশনস হিপ হ্যান্ডেলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওয়ান্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, অচলাবস্থা কেটে গেছে, বন্দরে স্বাভাবিকভাবে কাজ শুরু হয়েছে। ধর্মঘটের সময় প্রথমবারের মতো বহির্নোঙরে পণ্য খালাস পুরোপুরি বন্ধ ছিল। বাংলাদেশ শিল্প হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ অপারেশনস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সরার হোসেন বলেন, ধর্মঘটের কারণে বহির্নোঙরে 65টি বড় জাহাজে কাজ বন্ধ ছিল। কর্মসূচি স্থগিত হওয়ার পরেই বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর শুরু হয়েছে। রোববার রাত 10টায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকনের সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে 2.5 ঘণ্টা পর নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও রোজার পণ্য খালাসের সাথে ধর্মঘট সোমবার সকাল 8টা থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার, বদলি ও সাময়িক বরখাস্ত সহ 5টি সমস্যার সমাধান না হলে 16 ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রতিক্রিয়া বাতিলের দাবিতে সংগঠনটি প্রথমে 3 দিন 8 ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। পরে গত মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি শুরু হয়। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর 2 দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে রোববার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান এবং শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি এই ভাষণ সম্প্রচার করবে। এছাড়া জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জামাত আমিরের ভাষণ সম্প্রচার হতে পারে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা 7টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা 6টায় চরমনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি। উল্লেখ্য, আগামী 20 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। রিকুইজিশন আতঙ্কে গাড়ি চালকরা, ক্ষতিপূরণের বিষয়ে কি বলছে পুলিশ? নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ট্রাফিক বিভাগ বিভিন্ন ধরনের যানবাহন রিকুইজিশন করছে। তবে যানবাহন মালিকদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলোচনা বা অনুমতি ছাড়া রাস্তায় গাড়ি আটকে জোর করে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। এতে বিভাগে পড়ছে চালক ও মালিকরা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে এর মধ্যে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। এত বিশাল সংখ্যক সদস্য চলাচলের জন্য নিজস্ব গাড়ি, বাইরে সরকারি ও বেসরকারি গাড়ি রিকুইজিশনের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। তবে অভিযোগ উঠেছে, নির্বাচনের 4 দিনের ছুটিতে অনেক সরকারি গাড়ি ব্যবহৃত থাকলেও রিকুইজিশন করা হচ্ছে ব্যক্তিগত গাড়ি। ব্যক্তিগত গাড়ি চালকরা বলছেন, রিকুইজিশনের আওতায় পড়ব কিনা এরকম একটা ভয় কাজ করছে। এটা খুব কষ্টকর।
আমার নিজের প্রাইভেট গাড়ি, যদি এটা রিকুইজিশনে পড়ে তাহলে আমার জন্য সমস্যা হবে। একই চিত্র গণপরিবহনের ক্ষেত্রেও। রাজধানীর আজিমপুর থেকে গাজীপুরগামী ভিআইপি পরিবহনের এক মালিকের দুটি গাড়িও রিকুইজিশনে নেওয়া হয়েছে। মালিক অভিযোগ করেছেন, ট্রাফিক পুলিশ তাকে জানানোর প্রয়োজনই মনে করেননি। সরাসরি রাস্তায় গাড়ি আটকে স্লিপ ধরিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্র জব্দ করে রাখা হচ্ছে। এটার ক্ষতিপূরণ কে দেবে এটা জানা দরকার, না হলে আমার পরিবার সহ চলতে হবে কঠিন পরিস্থিতিতে। ভিআইপির মতো আজিমপুর বাস স্ট্যান্ড থেকে চলাচল করা বেশিরভাগ পরিবহনের গাড়িও রিকুইজিশনের আওতায় পড়ছে। মালিক, চালক বা সহকারীরাও জানেন না তারা কি খাবার খরচ পাবেন কিনা। পরিবহন স্টাফরা বলেন, রাস্তায় হঠাৎ সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে কাগজপত্র নিয়ে গেছে, লাইসেন্সও নিয়েছে এবং একটি রিকুইজিশন স্লিপ ধরিয়ে দিয়েছে। স্লিপ অনুযায়ী গাড়ি দিতে হবে, কিন্তু গাড়িতে থাকা 3 জনের বেতন বা চলার খরচের ন্যূনতম অংশটুকু সরকার দেয়নি। ভোর থেকে কাজ শুরু করতে হবে। ভোট দিতে পারবো না, সরকারকে এটা বিবেচনা করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, অন্যান্য নির্বাচনের সময় রিকুইজিশনের আগে সমিতির সঙ্গে আলোচনা করা হতো, কিন্তু এবার কিছুই করা হয়নি। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম বলেন, এবার পুরো ব্যাপারটাই ব্যথায় হয়েছে। রেসপন্স বা লিখিত উত্তর দেওয়া হয়নি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, নির্বাচন কমিশনের সচিব ও কমিশনারদের লিখিত চিঠি দিয়েছি, যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিএ এবং আইজিবিকেও জানিয়েছি, তাতেও কোনো সাড়া পায়নি। তবে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢালাওভাবে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করা হয়নি, সরকারি গাড়িও রিকুইজিশনের আওতায় রয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, রিকুইজিশনের নিয়ম পরিচালিত আছে, হিসাব রাখা হচ্ছে। হিসাব শেষে আমরা চেষ্টা করব প্রতিটি রিকুইজিশন গাড়ির মালিককে কিছু ক্ষতিপূরণ দেওয়ার। কতটা সম্ভব হবে বা কত টাকা দেওয়া যাবে এটা এখন বলা যাচ্ছে না। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই সিস্টেম তৈরি না করে গাড়ি রিকুইজিশন করা ঠিক হয়নি। রিকুইজিশনকৃত গাড়ি যাতে সঠিক ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করতে হবে। বুয়েট অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ বলেন, চালক ও মালিকরা গাড়ির খরচ ঠিকমতো পাচ্ছে না। অনেক সময় গাড়ি 3 থেকে 7 দিনের বেশি রাখা হচ্ছে, অথচ অর্থ পাননি। রিকুইজিশনে আতঙ্কের কারণ বানানো হয়েছে। হওয়া উচিত ছিল একটি স্ট্যান্ড সিস্টেম তৈরি করা, যাতে মালিক ও চালক কতদিন গাড়ি দিবে, কত ভাড়া পাবে তা আগে নির্ধারণ থাকে। এদিকে ভবিষ্যতে রিকুইজিশনের যানবাহন মালিকদের উৎসাহী করতে ক্ষতিপূরণের টাকা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। চলতি 2025-26 অর্থ বছরের শেষ 6 মাসের জানুয়ারি থেকে জুন এর জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই মুদ্রানীতিতে অপরিবর্তিত অর্থাৎ 10% রাখা হয়েছে নীতি সুদের হার। সোমবার 9 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় গভর্নর ডক্টর আহসান এস মনসুর। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংক খাত থেকে ঋণের হার বেড়েছে। IMF এর সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আরও বলেন, বাজার থেকে $4 বিলিয়ন কেনা হয়েছে। গত 1 বছরে এই ডলার কেনা হয়েছে, তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি।